হ্যালো গাইস, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। সো আজকে আমাদের টপিক হলো সামারি রাইটিং, ইংলিশে সামারি রাইটিং, যেটা আমরা ক্লাস 9, 10 বা 11, 12-এ সবাই কম বেশি করেছি, বাট প্র্যাকটিসের অভাবে হয়তো সেভাবে এখন মনে নেই, বা হয়তো এখন লিখতে দিলে সেভাবে লিখতে পারবো না, বাট আমাদের সবাই এটার সাথে পরিচিত আমরা। তো বেসিক্যালি এখন সামারি রাইটিং কেন প্রয়োজন? কজ ক্লার্কশিপের যে প্রিলির রেজাল্ট বেরিয়েছে আমরা সবাই জানি, তো মেন্সে সিলেবাসে সামারি রাইটিং রয়েছে ইংলিশে। Okay, so let's start. So what is a summary? Summary is creating a shorter, smaller version of the original without losing of any key point. That means আমাদের যে অরিজিনাল স্টোরি বা অরিজিনাল একটা আর্টিকেলস দেওয়া হবে, সেটা স্টোরি হতে পারে, পোয়েম হতে পারে, এনিথিং, কুছ ভি হতে পারে। ওকে, সেটার একটা আমাদের শর্টার এবং স্মলার ভার্সন লিখতে হবে, সেটা উইদাউট লুজিং এনি কি পয়েন্টস। দ্যাট মিনস ওখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো থাকবে, যার ওপর বেস করে সেই গল্পটা বা যে আর্টিকেলটা লেখা, সেই ইম্পর্টেন্স পয়েন্টগুলো আমরা লুজ করব না, সেই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো ইনক্লুড করেই আমরা একটা সামারি লিখব। অর্থাৎ সেই অরিজিনাল যে গল্পটা সেটা আমরা ছোট করে লিখব, বাট সব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং ইভেন্টস মাথায় রেখে। ওকে, সো হোয়াট ডু ইউ ডু? সামারিতে আমরা কী করি অ্যাকচুয়ালি? ইউ আর থ্রোয়িং আউট অল দ্য এক্সট্রা ফ্যাক্টস which have made the story or anything larger. That means যে গল্পটা বা যে আর্টিকেলসটা আমাদের দেওয়া হয়েছে, সেই আর্টিকেলসটা মেবি সেই আর্টিকেলসটা 3 বা 4 পেজের, ওকে, বা ধরে নিচ্ছে সেই আর্টিকেলসটা হাফ পেজের। ওকে, তো আমরা কি করব? আমরা সেটাকে আরও ছোট করব, সেটাকে আরও শর্ট করে লিখব, বাট সেটা থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা বাদ দেবো না, সেগুলো ধরেই লিখব। তো কি দাঁড়াচ্ছে, আমরা যে ওটা থেকে যে এক্সট্রাক্টটা, একদম আসল যে বেসিক জিনিসটা, ওখানে কি বলতে চেয়েছে স্টোরিটায় বা আর্টিকেলসটা অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে, আমরা জাস্ট সেটা লিখব। আমরা তার সাথে কোনো এক্সট্রা ওয়ার্ড, কোনো এক্সট্রা সেন্টেন্স কিচ্ছু অ্যাড করব না, জাস্ট বেসিক জিনিসটা লিখব। লাইক তোমায় বলা হলো, তোমায় ইউনিভার্সিটি থেকে ফোন করা হয়েছিল, তুমি সেই ফোনটা রিসিভ করলে, এবং রিসিভ করার পর তুমি শুনলে যে ইউনিভার্সিটিতে তুমি যে ভর্তি হতে চেয়েছিলে, তুমি যে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, সেটা তারা অ্যাকসেপ্ট করেছে, তো তুমি এবার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। তুমি এটা শুনে খুব খুশি হলে। ওকে, এটা একটা আর্টিকেলস তোমায় দেওয়া হলো। তো এখান থেকে তুমি সামারি হিসাবে কি লিখবে? আমরা লিখব, ইউনিভার্সিটিতে ভর্তির অ্যাকসেপ্টেন্সের কলটা পাওয়ার পর আমি খুব খুশি হয়েছিলাম। দ্যাট মিন্স ইউনিভার্সিটি থেকে কল এসেছিলো, সেটাও আমি বললাম। তারা যে আমার ভর্তির অ্যাপ্লাইটা, যে আমি ভর্তির জন্য অ্যাপিল করেছিলাম, সেটা যে তারা অ্যাকসেপ্ট করেছে, এটাও আমি শুনলাম এবং শুনে আমি খুশি হয়েছি। তো আমি কোনো কি পয়েন্টস বাদ দিলাম না, বাট আমি আর্টিকেলসটাকে 3 লাইনেরটাকে 1 লাইনে লিখলাম। ওকে, বুঝতে পেরেছো? তার মানে এবার দেখা যাক, ইন সামারি দেয়ার উইল বি দ্য বেসিক পয়েন্টস। তো সামারিতে কি বেসিক পয়েন্টস, সেটা আমি এখন এইমাত্র উদাহরণ দিয়ে বোঝালাম। সামারিতে আমরা আলোচনা করব একদম বেসিক পয়েন্টস, কোনো রকম এক্সট্রা ফ্যাট থাকবে না। যেমন আমাদের বডি থেকে চর্বি বাদ দিলে আমরা লাইক একটা ঠিকঠাক হাড় মাংস দেওয়া একটা বডি চলে আসে, সেরকম আর্টিকেলস থেকে যে আর্টিকেলসের ফ্যাট সেগুলো বাদ দিলে একটা বেসিক প্লট চলে আসে, সেটাই আমাদের লিখতে হবে। দেন এ সামারি ক্যান বি রিটেন অন হোয়াট এভার, এ স্টোরি, এ পোয়েম, এনিথিং। সামারি যে কোনো কিছুর ওপর হতে পারে, কোনো একটা স্টোরি হোক, কোনো একটা গল্প হোক, কোনো একটা কবিতা হোক, যে কোনো কিছু। তো আমরা এবার শিখবো যে সামারি লিখতে গেলে কী কী রিকোয়ারমেন্টসের প্রয়োজন হয়, লাইক কী কী রিকোয়ার্ড হয় একটা সামারি লিখতে গেলে, আমাদের কী কী পয়েন্ট মাথায় রাখতে হবে। শুধু আমি ছোট করে লিখবো, শুধু আমি পয়েন্টস লিখবো, এইটুকু মাথায় রাখলেই হবে না, আরও কিছু মাথায় রাখতে হবে একটা সামারি ঠিকঠাকভাবে গুছিয়ে লিখতে গেলে। কজ পরীক্ষাতে শুধু লিখলেই হবে না, নাম্বার তো পেতে হবে, রাইট? সো তার আগে বলে দিই, সামারি একটা লাইফ টাইম লেসন। দ্যাট মিন্স সামারি তোমার সারা জীবন প্রয়োজন হবে। যদি তোমরা এরকম কোনো সেক্টরে কাজ করে থাকো যেখানে তোমাদের কোনো কনফারেন্সে যেতে হলো, সেখান থেকে অনেক কিছু বললো, সেগুলো তোমাদের নোট করে বাড়িতে এনে সামারি করে লিখতে হলো, রিপোর্টিংয়ে যেটা হয় ইউজুয়ালি। তো সেক্ষেত্রে সেটা করার জন্য কিন্তু তারা পেইড হয়, লাইক তারা সেটা করার জন্য অনেক টাকা পায়, দ্যাটস ওয়াই তারা সেটা করে। তো সামারি অনেক কিছুতেই প্রয়োজন হয়, তাই সামারি আমাদের শিখতে হবে। তো কী কী পয়েন্ট, কিছু পয়েন্ট আমি তোমাদের বলছি, যেগুলো সামারি লেখার জন্য আমাদের মনে রাখতে হবে অবভিয়াসলি। আর একটা কথা, যে
এই পয়েন্টগুলো আলোচনা করার পর আমি তোমাদের এক্সাম্পল দিয়ে একটা সামারি করিয়েও দেবো, যেটা আমি একদম বেসিকভাবে করাবো, একদম বেসিক ওয়েতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। খুব কঠিন কোনো ওয়ার্ড বা খুব কঠিন কোনো সেন্টেন্স ইউজ করে না, একদম বেসিক ওয়েতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, সো স্টার্ট করছি। রিকোয়ারমেন্টস। ফার্স্ট, ব্রিফ অর্থাৎ সংক্ষিপ্ত। সামারিটা সংক্ষিপ্ত লিখতে হবে। সামারি মানেই এইটা যে কোনো কিছুর সারাংশ, অর্থাৎ কোনো আর্টিকেলস আমাদের সংক্ষিপ্ত লিখতে হবে, বাড়ালে চলবে না। 2, প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ কথার নো চেঞ্জ ইন মিনিং, অর্থাৎ অর্থে বা মানেতে কোনো চেঞ্জ হবে না। দ্যাট মিন্স আমাদের সামারি লেখার সময় এটা খেয়াল রাখতে হবে যে আমরা যে আর্টিকেলসটা থেকে বা যে গল্পটা থেকে আমরা সামারি লিখছি, আমাদের সামারির মানে বা সেই গল্পের মানের মধ্যে যেন কোনো পার্থক্য না চলে আসে। সেই গল্পটার মানে যা বোঝাতে চেয়েছে আমরা যেন সামারিতে সেটাই লিখি, জাস্ট শর্টে লিখি। ওকে, তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ডোন্ট গিভ পার্সোনাল ওপিনিয়ন। তোমাকে যে আর্টিকেলসটা সামারি লিখতে বলা হয়েছে, সেই সামারিতে নিজের কোনো পার্সোনাল ওপিনিয়ন বা তোমার কোনো ব্যক্তিগত মতামত যোগ করলে চলবে না। ওকে, বা তুমি যদি নিজের কোনো মতামত দিয়ে মোরাল বা স্টোরি লাইন যাই লিখে থাকো, সেখানে যেন সেটা নিউট্রাল হয়, অর্থাৎ সেটা যেন কারো পরিপ্রেক্ষিতে না হয়, সেটা যেন একেবারেই পক্ষপাতহীন হয়, এটা মাথায় রাখতে হবে। দেন জাস্ট স্ক্যান অ্যান্ড টেক কি নোটস। দ্যাটস মিন তোমরা যদি একটা সামারি লিখতে বসো, তোমাদের ধরো একটা বড় আর্টিকেলস দেওয়া হলো, 1 পৃষ্ঠার একটা আর্টিকেলস, যেখান থেকে তোমাদের সামারি লিখতে হবে। এবার এক্সামে তোমরা পুরো আর্টিকেলসটা যদি পড়তে যাও, অনেক টাইম লাগবে। তো খুঁটে খুঁটে পুরো আর্টিকেলস পড়ার কোনো প্রয়োজন নেই, স্কিপ করে করে পড়ো, জাস্ট চোখ বুলিয়ে যাও, মানেটা বোঝো, ফিলিংসটা বোঝো, কি বোঝাতে চেয়েছে, কি বলতে চাইছে, কেন হয়েছে, কে কি করছে, ইভেন্টসগুলো বোঝো। ফিলিংসটা বোঝা প্রয়োজন। ফিলিংস না বুঝলে তোমরা ঠিকঠাকভাবে সামারি লিখতে পারবে না। ওকে, দেন রাইট ইউজিং ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড ইউজ টপিক সেন্টেন্সেস লাইক হোয়াট অ্যাকচুয়ালি দ্য স্টোরি ওয়ান্টস টু টেল। এর মানে তোমার নিজের মতো করে ওয়ার্ড ব্যবহার করে লেখো। যে অরিজিনাল স্টোরি বা যে অরিজিনাল আর্টিকেলসটা তোমায় দেওয়া হয়েছে, সেখানে যে ওয়ার্ড বা যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছে, চেষ্টা করো সেগুলো ব্যবহার না করে নিজের মতো করে কিছু ওয়ার্ড বা কিছু সেন্টেন্স তৈরি করে সেটা দিয়ে সামারি লিখতে। এতে করে এক্সামিনার যে সে ইমপ্রেস হবে, তোমার নাম্বার বেশি আসবে, তোমার সামারিটা দেখে অ্যাকচুয়ালি সামারি লাগবে না যে তুমি আর্টিকেলসটা কপি করে এখানে লিখে দিয়েছো, দেখে মনে হবে তুমি সত্যি সত্যি সামারিই লিখেছো। ওকে, এছাড়া ইউজ টপিক সেন্টেন্স। দ্যাট মিন তোমাকে কিছু একটা বা দুটো কি সেন্টেন্স ব্যবহার করতে হবে। লাইক তোমাকে একদম পরিষ্কারভাবে বলতে হবে যে আর্টিকেলসটা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। ওকে, দেন নেক্সট, কম্বাইন সেন্টেন্সেস বাই ইয়োর্স। নিজে সেন্টেন্স কম্বাইন করতে শেখো, এটা প্রয়োজন। আর যার জন্য লাইক তোমরা একটা গল্প পড়লে বা একটা আর্টিকেলস পড়লে, সেটা পড়ে তোমরা নিজেরা বুঝলে, এবার তোমাকে সেটা সামারি লিখতে হবে, মানে তোমাকে মনে মনে সেই গল্পটা বুঝতে হবে। এবার যেহেতু আমরা বাঙালি, আমরা অবশ্যই আগে বাংলায় ভাববো, তারপর আমরা ইংলিশে ট্রান্সলেশন করে লিখবো। তো সামারি লিখতে গেলে অবভিয়াসলি আমাদের ঠিকঠাকভাবে ট্রান্সলেশন বা কীভাবে কোথায় কি টেন্স ব্যবহার করতে হবে, কিভাবে একটা সেন্টেন্স গঠন করতে হবে, সেগুলোও জানা প্রয়োজন। দেন ইউজ কানেকটিভস, পার্টিসিপল ফ্রেজেস এক্সেট্রা। দ্যাট মিন্স তোমাকে কানেকটিভস ইউজ করে সেন্টেন্সগুলো জুড়তে হবে। তো কানেকটিভস কী কী? লাইক বাট, অ্যান্ড, অর, এসব কানেকটিভস। লাইক আমি কালকে যাব, কিন্তু আমি তোমার সাথে দেখা নাও করতে পারি। এই যে আমি কিন্তু অ্যাড করলাম, এটা একটা কানেকটিভস। ওকে, দুটো সেন্টেন্সকে এটা জয়েন করছে। আমরা কেন কানেকটিভ ইউজ করবো সামারিতে? কজ যখন একটা আর্টিকেল থাকবে, আর্টিকেলসে একটা সেন্টেন্স থাকবে, তারপর ফুল স্টপ দিয়ে একটা সেন্টেন্স থাকবে। তো আমরা চেষ্টা করব সামারিতে ছোট করে লেখার, তখন আমরা দুটো বা তিনটে সেন্টেন্সকে একটা সেন্টেন্সে আনার চেষ্টা করব। তো তখন আমাদের কানেকটিভসের প্রয়োজন হবে। আমাদের কানেকটিভস ইউজ করে 3-4টে সেন্টেন্সকে একটা সেন্টেন্সে আনতে হবে। ওকে, গিভ টাইটেল ইফ নিডেড। সামারিতে টাইটেলের প্রয়োজন নেই। ট্রাই টু ইউজ রিপোর্টিং ভার্বস। সামারি সবসময় রিপোর্টিং ভার্বসে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এটুকু জানলেই এনাফ। চলো এবার একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই সামারি কীভাবে অ্যাকচুয়ালি লিখবো। ঠিক আছে,
বাই দ্য ওয়ে এক্সাম্পল দেওয়ার আগে আমি আরেকটা কথা বলে দিই, সামারি পড়ার সময় তোমাদের আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে গল্পটা বোঝার জন্য। সেটা হলো 5 WH ওয়ার্ডস। 5 WH ওয়ার্ডস কী? হু, হোয়েন, হোয়ার, হোয়াই, হোয়াট। হু অর্থাৎ কে। সামারিতে প্লটের দু একজন ক্যারেক্টার থাকবে, তো আমাদের বুঝতে হবে যে কে কে সেই ক্যারেক্টার, তারা কি কি করছে, তারা কোথায় কোথায় যাচ্ছে, কি কি ইভেন্ট হচ্ছে, বা তারা সেই কাজগুলো করছে, সেই কাজগুলো তারা কেন করছে, এবং তাদের কাজগুলো করার জন্য কি হয়েছে, এগুলো আমাদের বুঝতে হবে। এগুলো বুঝলেই তবে আমরা সেটাকে সামারি করে লিখতে পারবো। আর এছাড়াও যেটা মনে রাখতে হবে সেটা হলো হাউ ডিড ইট এন্ড, অর্থাৎ তুমি যে আর্টিকেলসটা পড়ছিলে সেটা শুরু কোথায় হলো, শুরু কিভাবে হলো এবং শেষ কিভাবে হলো সেটা মাথায় রাখতে হবে। সেটা মাথায় না রাখলে তোমরা কিন্তু সামারি ঠিকভাবে লিখতে পারবে না বা গুছিয়ে লিখতে পারবে না। ওকে, চলো এবার এক্সাম্পল দেখে নেওয়া যাক। সো আমি শুধুটাতে তোমাদের অরিজিনাল যে প্যাসেজটা সেটা পড়ে এবং তার বাংলা মানে বলে বোঝাবো, দেন আমরা যাব কিভাবে সামারি লিখবো সেটাতে। ওকে, সো লেটস স্টার্ট। লং লং অ্যাগো দেয়ার লিভড এ কিং ইন এ ডিস্ট্যান্ট ল্যান্ড। অনেক দিন আগে বা অনেক বছর আগে একজন রাজা বসবাস করত। হি ওয়াজ ভেরি ফিবল অ্যান্ড ইল বিকজ অফ হিজ আইডলনেস। সে খুব অলস হয়ে পড়েছিল বা কর্মহীন হয়ে পড়েছিল। লাইক রাজা, তার রাজসভায় শুধুমাত্র বিচার দেওয়া ছাড়া তো আর কোনো ডিউটি তখন ছিল না, তো সে খুব অলস হয়ে পড়েছিল, সেই কারণে সে খুব দুর্বল হয়ে পড়েছিল। হি কনসাল্টেড হিজ ডক্টর। সে তার ডক্টর বা সে চিকিৎসককে কনসাল্ট করলো বা তার কাছে গেল। দ্য ডক্টর ওয়াজ ওয়াইজার দ্যান দ্য কিং অ্যান্ড নিউ দ্যাট ইট ওয়াজ নট মেডিসিন বাট হেলদি এক্সারসাইজ দ্যাট দ্য কিং নিডেড। যেহেতু ডক্টর তার থেকে বেশি ওয়াইজ অর্থাৎ জ্ঞানী ছিল, অবশ্যই ডক্টর যখন তার চেয়ে বেশি জ্ঞানী ছিলই অ্যাটলিস্ট শারীরিক ব্যাপারে, তো সে বুঝতে পারলো যে রাজার যে এই শরীর খারাপটা তার কোনো শারীরিক যে কারণ, কোনো শরীরে কোনো রোগ হয়েছে সেই সব কারণে হয়নি, বরং সে যে অলস হয়ে পড়েছে, সে যে কর্মহীনভাবে রয়েছে সেই কারণেই তার শরীর খারাপ হয়েছে। সো দ্য ডক্টর দেয়ারফোর ব্রট দ্য কিং টু হেভি ক্লাবস। তখন ডক্টর তাকে কী করলো, রাজাকে এনে দিল দুটো হেভি অর্থাৎ খুব ভারী দুটো ক্লাবস বা কাঠের গুঁড়ি। ক্লাবস মানে কাঠের গুঁড়ি বলতে পারো বা মুগুর বলতে পারো বা কোনো শক্ত গদা টাইপের কিছু বলতে পারো। অফ এ স্ট্রেঞ্জ কাইন্ড অফ উড, মানে কিছুটা অন্য ধরনের একটা কাঠের ছিল সেটা। অ্যান্ড টোল্ড হিম দ্যাট দিস ক্লাবস হেল্ড দ্য মেডিসিন ফর ইস কিওর। এবং রাজাকে বলল যে এই ক্লাবসগুলোই তোমার, মানে তুমি যে সুস্থ হবে বা আপনি যে সুস্থ হবেন, এই ক্লাবসগুলোতেই সেই মেডিসিনটা আছে বা সেই ওষুধটা আছে যার জন্য আপনি সুস্থ হবেন। হি আস্কড দ্য কিং টু গ্র্যাবস দেম বাই দ্য হ্যান্ডেলস অ্যান্ড সুইং দেম অ্যাবাউট টিল হিজ হ্যান্ডস বিকাম ময়েস্ট ফ্রম দ্য এক্সারসাইজ। তিনি রাজাকে বললেন, আপনি এই যে কাঠের গুঁড়ি দুটো সেগুলো ধরে আপনি ঝুলুন, ততক্ষণ অবধি ঝুলবেন যতক্ষণ না আপনার হাত ঘেমে যাচ্ছে। এবং এরপর কী হলো, দ্য ময়েশ্চার দ্য ডক্টর সেইড উড মেক দ্য মেডিসিন অ্যাক্ট। ডাক্তার বলল এই যে আপনার হাত ঘামবে, এই যে কাঠ ধরার পর আপনার হাত ঘামবে, এই ঘামই আপনার যে রোগ তার ওষুধ তৈরি করবে। দেন হি অবেড দ্য ডক্টরস অ্যাডভাইস অ্যান্ড এভরিডে হি মাইট বি সিন ইন দ্য ওপেন এয়ার অ্যাট সার্টেন আওয়ার্স ওয়ার্কিং ম্যানফুলি উইথ দ্য ম্যাজিক ক্লাবস। দেখা গেল যে সেই রাজার ডক্টরের যে অ্যাডভাইস, ডক্টর যে তাকে উপদেশ দিয়েছিল সেটা মানলো, এবং দেখা গেল যে রোজ সকালবেলায় খোলা হাওয়ায় রাজা সেই কাঠের গুঁড়িগুলো ধরে ঝুলতো, এবং ততক্ষণ ঝুলতো যতক্ষণ না তার হাত ঘেমে যাচ্ছে। হিজ মাসেলস গ্রিউ স্ট্রং, অর্থাৎ তার মাসেলস, হাতে যে মাসেলস হয় তার মাসেলস আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করলো, কজ অবভিয়াসলি সে ঝুলছে, এক্সারসাইজ করছে, মাসেলস তো স্ট্রং হবেই। হিজ হেলথ ইমপ্রুভ, তার স্বাস্থ্য আরও ভালো হলো। অ্যান্ড হি গ্রেটলি প্রেইজড দ্য ওয়ান্ডারফুল মেডিসিন অফ হিজ ক্লাবস, এবং সে প্রেইজ করলো অর্থাৎ সে খুব প্রশংসা করলো সেই মেডিসিনের। ডাক্তার বলেছিল যে এই ক্লাবস বা এই কাঠের গুঁড়িগুলোতে মেডিসিন আছে, তো রাজা তো সেটাই বিশ্বাস করেছিল, তো রাজা সেই মেডিসিনের প্রশংসা করলো। অ্যান্ড দ্য উইজডম অফ দ্য ফিজিশিয়ান, এবং সেই ডাক্তার যে তার যে জ্ঞান সেই জ্ঞানেরও প্রশংসা করলেন রাজা। তো
তো এটা থেকে আমরা কি বুঝলাম? এটা থেকে আমরা বুঝলাম যে একজন রাজা বসবাস করতেন যার শরীর খারাপ ছিল, যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তার কর্মহীনতার কারণে, এবং তিনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তাকে বলল কাঠ ধরে ঝুলতে, এই কাঠটা ম্যাজিক কাঠ সেটাও বললেন, যেটা ধরে ঝুললে ওই ঘাম থেকে ওষুধ তৈরি হবে যার জন্য রাজা সুস্থ হবে। এবং শেষে রাজা সেটা অ্যাডভাইসটা মেনে সেটা করলো এবং রাজা সুস্থও হয়ে গেল। ঠিক আছে, আমরা এত কিছু পড়লাম, বাট সামারিতে কি আমরা এত কিছু লিখবো? একদম না। ওকে, সামারিতে আমরা এত কিছু লিখব না। এই যে ফার্স্ট লাইনে ছিল যে রাজা এক জায়গায় একদা এক জায়গায় একটা রাজা বসবাস করতো, এটা কি ইম্পর্টেন্ট? না, এটা ইম্পর্টেন্ট নয়। রাজা বসবাস করতো তো কি হয়েছে, তাতে তো কিছু হয়নি। দেন রাজা অসুস্থ হয়ে পড়লো তার কর্মহীনতার কারণে, এটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আমাদের জানা উচিত যে রাজা কর্মহীনতার কারণেই অসুস্থ হয়ে পড়েছিল, রাজার অন্য কোনো রোগ হয়নি। ঠিক আছে। দেন ছিল রাজা ডাক্তারের কাছে গেল, এটা ইম্পর্টেন্ট, বাট এটার সাথে আমরা আরও কিছু জুড়ে একসাথে লিখবো যখন, তখনই আমাদের সামারি হবে। আমরা বারবার এরম লিখতে পারবো না যে রাজা ডাক্তারের কাছে গেল তারপর ডাক্তার এটা বলল, তাহলে সেটা বড় হয়ে যাবে। তো আমাদের ছোট করে লিখতে হবে, রাইট? দেন ডাক্তার রাজাকে বলল যে তোমাকে এই মিরাকলস বা এই ম্যাজিক্যাল উডসের যে ক্লাবস, অর্থাৎ এই মুগুরের মতো, এটা ধরে তোমাকে ঝুলতে হবে। ইম্পর্টেন্ট? হ্যাঁ ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়েই তো রাজাকে ডায়াগনোস করেছিল ওই ডাক্তার। ওকে, দেন রাজা সেটা শুনে নিল, অর্থাৎ রাজা ডাক্তারের কথা শুনলো এবং রাজা সেটা করতে থাকলো এবং আস্তে আস্তে রাজা সুস্থ হয়ে উঠলো, এটাও ইম্পর্টেন্ট। দেন রাজা ডাক্তারকে থ্যাঙ্কস দিল, অর্থাৎ ডাক্তারকে ধন্যবাদ জানালো তাকে সুস্থ করে তোলার জন্য, এটাও ইম্পর্টেন্ট, বাট এগুলোকে আমাদের শর্ট করে লিখতে হবে। তো শর্ট করে কিভাবে লিখবো দেখে নিই, আমি একটা লিখেছি সেটাই আমি তোমাদের বলছি। ওকে, তো এটা যেহেতু সামারি, তো সামারিতে আমরা এভাবে শুরু করব না যে একদা এক রাজা ছিল। সামারিতে আমরা একদম ফিজিশিয়ানের ওখান থেকে শুরু করব, যে ফিজিশিয়ানের কাছে রাজা গেছিল এবং ফিজিশিয়ান অ্যাডভাইস করেছিল। ঠিক আছে, তো ফিজিশিয়ানের কাছে রাজা যাওয়ার পর যেহেতু ফিজিশিয়ান অ্যাডভাইস করেছিল, তো আমরা ফিজিশিয়ানের অ্যাডভাইস থেকে শুরু করছি এবং আমরা চাইবো যতটা শর্টে সম্ভব এটাকে শেষ করতে। ঠিক আছে, তো স্টার্ট আমি এভাবে করেছি যে দ্য ওয়াইজ ফিজিশিয়ান মেড দ্য কিং বিলিভ ইন দ্য ইউটিলিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তো অ্যাকচুয়াল পয়েন্টটা আমাদের কি ছিল গল্পে? পয়েন্টটা এটাই ছিল যে আমরা রাজা যে কর্মহীনতায় ভুগছিল সেই কারণেই কিন্তু রাজা দুর্বল হয়ে পড়েছিল, কোনো রকম রোগ রাজার হয়নি। তার মানে এখানে আমাদের কি বোঝানো হয়েছে? ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্স বোঝানো হয়েছে, যে আমাদের রেগুলার শারীরিক যে ব্যায়াম বা শারীরিক যে এক্সারসাইজ সেটা করানো উচিত, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বলার চেষ্টা করা হয়েছে। তো যে ওয়াইজ ফিজিশিয়ান ছিল বা যে জ্ঞানী ফিজিশিয়ান ছিল বা ডাক্তার ছিল, মেড দ্য কিং বিলিভ ইন দ্য ইউটিলিটি মানে প্রয়োজনীয়তা অফ ফিজিক্যাল এক্সারসাইজ, রাজাকে ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক যে ব্যায়াম তার প্রয়োজনীয়তা রাজাকে বুঝিয়েছিলেন কে? ডক্টর। অ্যাট হিজ অ্যাডভাইস দ্য কিং হুজ সিকনেস ওয়াজ রাইটলি ডায়াগনোসড ওয়াজ কজড বাই আইডলনেস। অ্যাট হিজ অ্যাডভাইস অর্থাৎ তার কথা শুনে, তার উপদেশ শুনে, তার উপদেশ মেনে, দ্য কিং অর্থাৎ রাজা, হুজ সিকনেস ওয়াজ রাইটলি ডায়াগনোসড অ্যাজ কজড বাই ইডলনেস, যার সিকনেস বা যার অসুস্থতার অ্যাকচুয়ালি কারণ ছিল কর্মহীনতা। আমরা কিন্তু সেই লাইনটা এখানে অ্যাড করছি যেখানে আমরা বলছি যে রাজা তার অ্যাডভাইস শুনেছিল এবং রাজার শরীর খারাপ কিসের জন্য হয়েছিল? কর্মহীনতার জন্য। রেগুলারলি এক্সারসাইজড উইথ 2 হেভি ক্লাবস, রাজা রেগুলার এক্সারসাইজ করলো দুটো সেই ভারী ক্লাবসের সাথে। টিল হিজ হ্যান্ডস ওয়ার সোকড উইথ সোয়েট, যতক্ষণ না তার হাত ঘেমে যায়। দেখো আমরা কিন্তু গল্পে পড়েছিলাম যে ডাক্তার রাজাকে বলেছিল যে তুমি ততক্ষণ এক্সারসাইজ করবে যতক্ষণ না তোমার হাত ঘেমে যায়, কেননা সেটাই তোমার যে হাতের ঘাম সেটাই তোমার জন্য মিরাক্কেল ওষুধ তৈরি করবে। বাট এই যে ডাক্তার বলেছিল যে মিরাক্কেল ওষুধ তৈরি করবে, এটা কি সত্যি ইম্পর্টেন্ট? এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, কেননা অ্যাকচুয়াল মিনিংটা কী দাঁড়াচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজ করলে তোমার শরীর খারাপ ঠিক হবে, এরম নয় যে সত্যি সত্যি কোনো মিরাক্কেল ওষুধ তৈরি হবে। বাট ডাক্তার রাজাকে বলেছিল যে ওইভাবে এক্সারসাইজ করতে, তো রাজা সেটা করলো এবং রাজা ততক্ষণ অবধি এক্সারসাইজ করছিল যতক্ষণ না রাজার হাত ঘেমে যায়। হিজ হেলথ রিয়েলি ইমপ্রুভড, তার স্বাস্থ্য সত্যি সত্যিই ভালো হয়েছিল। অ্যান্ড হি থ্যাঙ্কড দ্য ডক্টর ফর হিজ অ্যাডভাইস, এবং সে ডক্টরকে থ্যাংক ইউ বলেছিল বা ধন্যবাদ জানিয়েছিল তার উপদেশের জন্য। তো এইভাবে সামারি এইটুকুই থাকবে। ওকে, এইভাবেই সামারিটা শেষ হলো বা এইভাবেই সামারিটা লিখলাম আমি।
তো আমরা কী পয়েন্ট তার মানে মনে রাখলাম সামারি লেখার সময়, এক তো শর্টে লিখতে হবে, 2 ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা ছাড়বো না, কি পয়েন্টস আমাদের লিখতেই হবে, কি পয়েন্টস মাস্ট বি ইনক্লুডেড, ওকে। দেন আমাদের সামারির মিনিং চেঞ্জ হলে চলবে না, কোথাও মিনিং চেঞ্জ হলে চলবে না। এছাড়া আমরা কানেক্টিভ ওয়ার্ড ইউজ করে সামারিটাকে ছোট করব, 2-3টে সেন্টেন্সকে একটা সেন্টেন্সে নিয়ে আসব। কোথায় গল্প শুরু কোথায় গল্প শেষ কিচ্ছু যায় আসে না, আমরা জাস্ট সেটাকে শর্টে লিখব, সেটা শেষের লাইন প্রথমে দিয়েই হোক বা প্রথম লাইন শেষে দিয়েই হোক, ওকে। এছাড়া আমরা আর কি শিখলাম এখান থেকে আমরা এটাই শিখলাম যে ফ্যাটি বা যে এক্সট্রা যে পয়েন্টগুলো ছিল সেগুলোকে আমরা কিভাবে বাদ দেব। আমরা যখন সামারি পড়ব তখন আমাদের তার মানে মাথায় রাখতে হবে হু মানে কে কী করেছে, অর্থাৎ ব্যক্তি কে আছে, যে পার্সন কে আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে, ক্যারেক্টার কে আছে সেগুলো মনে রাখতে হবে, হোয়াট কি করেছে সেটা মনে রাখতে হবে, কোথায় করেছে বা কিসের দ্বারা করেছে এবং কিভাবে গল্পটা শেষ হয়েছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। এইভাবে আমরা সামারি লিখব। তো তোমাদের যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই আমায় জানাবে, এবং তোমরা যদি আরও কিছু সেশন চাও সামারির ওপর হোক বা রিপোর্ট রাইটিংয়ের ওপর হোক, সেটা বাংলায় হোক বা ইংলিশে, আমায় অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব আরও অনেক এরকম সেশন আনার। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার নাম ইজি প্রিপারেশনস (3rd ব্র্যাকেটে কম্পিটিটিভ এক্সামস), তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। সেখানে তোমরা ডেইলি হিন্দি নিউজ পেপার ফ্রিতে PDF পেয়ে যাবে, তার সাথে আরও কিছু জিকে টপিক সেগুলোর PDF সেগুলোও পেয়ে যাবে তোমরা। আর আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশনও তোমরা ওখানে পেয়ে যাবে। এছাড়াও আমাদের চ্যানেলটাতে যদি নতুন এসে থাকো তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।